আজকে আমরা দেখব পোলারাইজেশন। হোয়াট ইজ পোলারাইজেশন বা সমবর্তন? পোলারাইজেশন হচ্ছে লাইটের একটা ওয়েভ নেচার। লাইটের দুটো নেচার থাকে, একটা পার্টিকেল নেচার, একটা ওয়েভ নেচার। পার্টিকেল নেচারের জন্য ইন্টারফারেন্স, যেটা ওয়াইডিএসিতে দেখেছি, সেইগুলো ঘটে, এবং ওয়েভ নেচারের জন্য পোলারাইজেশন, ডিফ্র্যাকশন, এগুলো ঘটে। কিন্তু যে ওয়াইডিএসিতে যেগুলো দেখেছি ওইগুলো ওয়েভ নেচার। কিন্তু পার্টিকেল নেচার বলতে আলোর এগুলো রিফ্র্যাকশন, রিফ্লেকশন, এইগুলো হচ্ছে পার্টিকেল নেচার। কিন্তু পোলারাইজেশনের মধ্যে আমরা দেখব লাইট, এটা হচ্ছে লাইট ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমরা জানবো দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবং এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, নীলটা, এবং কালোটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এবং জানবো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার বা লম্বভাবে অবস্থান করে, এবং তাদের দুটোর সঙ্গে লম্বভাবে ওয়েভের ডাইরেকশন হয়। মানে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে জেড অক্ষ বরাবর, এবং ওয়েভ যাবে তাহলে এক্স অক্ষ বরাবর। এদের যে ডাইরেকশন নির্ণয় করা হয় সেটা এই ভেক্টরের মাধ্যমে নির্ণয় করা হয়। ভি ভেক্টর ইকুয়াল টু ই ভেক্টর ক্রস বি ভেক্টর। ই ভেক্টর ক্রস বি ভেক্টরের যদি আমরা করি ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, তাহলে আমরা ভি ভেক্টর ওয়েভের গতির দিক নির্ণয় করতে পারবো। সেটা আমরা 12-এর ইলেকট্রোম্যাগনেটিক ডাইরেকশন নির্ণয়ের জন্য আমরা সিম্পলি এই ফর্মুলা ব্যবহার করতে পারি। যদি জে ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড এবং কে ক্যাপ মানে জেড অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে তাদের যে ওয়েভের ডাইরেকশন হবে সেটা হবে আই ক্যাপ বরাবর। এই সার্কেলটা আমরা ক্লকওয়াইজ হিসেবে দেখব। যদি কেতে ইলেকট্রিক ফিল্ড থাকতো এবং আইতে ম্যাগনেটিক ফিল্ড থাকতো, তাহলে যে ক্যাপে থাকতো কি, যে ক্যাপে থাকতো ওয়েভের ডাইরেকশন, মানে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে ঘোরাতে হয়। এইভাবে ছক বানাতে হয়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এবং এই হিসেবে ঘোরে। যদি আই আর জেতে, আইতে ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড এবং জেতে ম্যাগনেটিক ফিল্ড থাকতো, তাহলে ওয়েভের ডাইরেকশন হতো জেড অক্ষ বরাবর কে ক্যাপে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এইভাবে দেখবো, এই দুটোর সাথে করলে এইটা হবে, এইটার সাথে, কিন্তু এইটার সাথে এইটা যদি আইতে ইলেকট্রিক ফিল্ড এবং কেতে ম্যাগনেটিক ফিল্ড থাকতো, তাহলে ওয়েভের ডাইরেকশন হতো মাইনাস জে ক্যাপ বরাবর। ক্লকওয়াইজ ঘোরালে মাইনাস, এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে প্লাস। সুতরাং ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড এখানে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যাচ্ছে। এই যে লেখা আছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বোথ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ডাইরেকশন অফ প্রোপাগেশন ওয়েভ। প্রোপাগেশন মানে ওয়েভের যেদিকে ভেলোসিটি সেদিকে, ওয়েভের ভেলোসিটি এদিকে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ওয়াই অক্ষ বরাবর, ইলেকট্রিক ফিল্ড জেড অক্ষ বরাবর যাচ্ছে। ইন কেস অফ লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ইজ ডমিনেন্ট। লাইটের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা অনেকটা মানটা বেশি হয়, মানে তো ক্ষেত্রের মানটা অনেকটাই বেশি হয় ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ডমিনেন্ট, তাই জন্য ম্যাগনেটিক ফিল্ডকে উপেক্ষা করতে পারি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিসের জন্য তৈরি হয়? প্রডিউসড বাই অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি হয় অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেলের জন্য, ত্বরণশীল গতিসহ চার্জ পার্টিকেলের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি হয়। এবার দেখব দুটো কনসেপ্ট আসবে, একটা হচ্ছে পোলারাইজড লাইট, একটা আসবে আনপোলারাইজড লাইট। প্রথমে আমরা আনপোলারাইজড লাইটটা বুঝে নেব। আনপোলারাইজড লাইটটা কি? কোনো একটা বস্তু, সেই বস্তুর মধ্যে যে ভ্রামকের মান থাকে, সেই ভ্রামকের মান বিভিন্ন অভিমুখে হয়, এই দিক বরাবর, এই দিক বরাবর, বিভিন্ন অভিমুখে হয়। সুতরাং এভরি অ্যাটম হ্যাজ ডিফারেন্ট ডাইরেকশন অফ ভাইব্রেশন। প্রতিটা অ্যাটমের আলাদা আলাদা ডিফারেন্ট ডাইরেকশন হয় ভাইব্রেশনের, অ্যাটমগুলো ভাইব্রেট করে। সো দে প্রডিউস ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডিফারেন্ট ডাইরেকশন। সুতরাং তারা বিভিন্ন দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, কারণ ভাইব্রেশন বিভিন্ন দিকে একটা অ্যাটমের, তাই জন্য তাদের ইলেকট্রিক ফিল্ড যেটা প্রডিউস করে তারা, সেটাও বিভিন্ন দিকে। এইটাকে বলা হয় আনপোলারাইজড লাইট। এই বস্তুটার মধ্য দিয়ে যদি লাইট যায়, তাহলে সেই লাইটটাকে বলা হয় আনপোলারাইজড লাইট। কিন্তু আসলে আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে কী হয়, এই ডটটা হচ্ছে বাইরের দিকে, মানে স্ক্রিনের দিকে। এটা হচ্ছে ডট বলতে বোঝাচ্ছে প্লাস কে ক্যাপ, মানে স্ক্রিনের দিকে জেড অক্ষ বরাবর। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এইগুলো হচ্ছে ওয়াই জেড প্লেন। সুতরাং বলছে ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ হচ্ছে স্ক্রিনের দিকে অ্যালং জেড অ্যাক্সিস। কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন জেড ওয়াই জেড প্লেন, এই বরাবর যদি ওয়েভের ডাইরেকশন হয়, তাহলে এই প্লেন বরাবর হবে
ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, কারণ এখানে দুটো ফিল্ড থাকা সত্ত্বেও যদি ইলেকট্রিক ফিল্ড ডমিনেট, তাই জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডকে কাউন্ট করব। যদি কোনো লাইটের ক্ষেত্রে দেখি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বিভিন্ন অভিমুখে, মানে ওয়াই এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর, তাহলে তো আমরা দেখতে বলবো পোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট বলবো যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বিভিন্ন দিকে হয়। কিন্তু পোলারাইজড লাইটের ক্ষেত্রে কি হবে, পোলারাইজড লাইটের ক্ষেত্রে এই যে ভাইব্রেশনটাকে আমরা একটা দিকেই সীমাবদ্ধ করব। হয় হতে পারে সেটা ওয়াই অক্ষ বরাবর, হতে পারে সেটা জেড অক্ষ বরাবর, যদি ওয়েভটা এক্স অক্ষ বরাবর যায়, কারণ সবসময় পারপেন্ডিকুলার বা লম্বভাবে হবে। যদি ওয়েভ এক্স অক্ষ বরাবর যায় তাহলে হয় ওয়াই অক্ষ বরাবর করতে হবে, না জেড অক্ষ বরাবর করতে হবে। সুতরাং যে লাইটের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যে কোনো একটা অক্ষ বরাবর হবে, হয় এক্স অক্ষ নয় ওয়াই অক্ষ, একসাথে দুটো অক্ষ বরাবর হবে না, তাকে বলা হয় পোলারাইজড লাইট। এই ডটটা দ্বারা বোঝা যাচ্ছে ওয়েভ সামনের দিকে আসছে এবং ইলেকট্রিক ফিল্ড ওয়াই অক্ষ বরাবর ভাইব্রেট করছে এরকম করে। পোলারাইজড লাইট কি রেস্ট্রিকশন অফ ইলেকট্রিক ফিল্ড অনলি ইন ওয়ান ডাইরেকশন। ইলেকট্রিক ফিল্ডকে যে কোনো একটি ডাইরেকশনে রেস্ট্রিকশন বাধা দেওয়াকে বলা হয় পোলারাইজড লাইট, মানে ইলেকট্রিক ফিল্ড একটা ডাইরেকশনে ক্রিয়া করছে। কিন্তু আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে কী হয়, ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন অভিমুখে ক্রিয়া করে। এই আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করার জন্য আমরা যে যন্ত্রকে ব্যবহার করি তাকে বলা হয় পোলারাইজার বা পোলারয়েড। এবার দেখবো এখানে রয়েছে আনপোলারাইজড লাইট, বিভিন্ন ডাইরেকশনে কম্পন হচ্ছে এবং এই ডট দ্বারা বোঝাচ্ছে ওয়েভ স্ক্রিনের দিকে আসছে বা পজিটিভ জেড অক্ষ বরাবর। এবার আমরা এইটার ফ্রন্ট ভিউ নিলাম, এই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর ডাইরেকশন অফ ওয়েভ প্রপাগেশন, মানে ডট দ্বারা প্রকাশ করা হচ্ছে। এটাকে সামনে উপর থেকে দেখছি আমরা, এটা আনপোলারাইজডের পিকচার। এবং এই ওয়াই অক্ষ বরাবর কম্পন হচ্ছে এবং জেড অক্ষ বরাবর কম্পন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের। মানে আমরা এতগুলো নিলাম না, আমরা যে কোনো দুটো নিয়ে নিলাম এর থেকে, মানে ওয়াই অক্ষ জেড অক্ষ, যে কোনো দুটো একটার বেশি হলেই সেটা আনপোলারাইজ। তাহলে এটাও আনপোলারাইজ, এই অক্ষ বরাবর হচ্ছে, এই অক্ষ বরাবরও হচ্ছে। এবার এইটাকে যদি আমরা ঘুরিয়ে দেখি তাহলে হবে, যদি আমরা এইভাবে বুঝি তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই ছবিটার ক্ষেত্রে কী রয়েছে, এই ছবিটার ক্ষেত্রে এই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এবং এই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এবং এই ডাইরেকশনে ওয়েভটা আসছে। কিন্তু এই ছবিটায় সাইড ভিউ দেখানো হয়েছে, মানে এইটাকে সাইড করে দেখানো হয়েছে। কীভাবে? কিন্তু এবার একটু এই ছবিটাকে উল্টে দিলাম, এবার এইটাকে যদি ঘুরিয়ে দেখি আমি তাহলে এইটা এমন আসবে, এই অক্ষ বরাবর আসবে ওয়েভের ডাইরেকশন, এই অক্ষ বরাবর আসছে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন এবং এই অক্ষ বরাবর। সুতরাং এই যে প্লেনটা, এই প্লেন মানে এই যে প্লেন, এই প্লেন বরাবর ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে এবার আসছে মানে ইলেকট্রিক ফিল্ড সবসময় ওয়েভের ডাইরেকশনের সাথে লম্বভাবে থাকবে। পোলারাইজেশন অফ লাইট, রেস্ট্রিকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন ওয়ান ডাইরেকশন অনলি। পোলারাইজেশন অন লাইট মানে হচ্ছে কী হচ্ছে, মানে আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করা। তা কী করে? রেস্ট্রিকশন অফ ইলেকট্রিক ফিল্ডকে যে কোনো একই দিকে ভাইব্রেট হতে দিচ্ছে, মানে ইলেকট্রিক ফিল্ড যে কোনো একই দিকে জেনারেট হবে, হয় ওয়াই অক্ষ বরাবর নাই জেড অক্ষ বরাবর, দুদিকে না। কিসের দ্বারা? বাই অ্যান ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্রের সাহায্যে। সেই যন্ত্রের নাম হচ্ছে পোলারাইজার অর পোলারয়েড। পোলারয়েড কি? ম্যাটেরিয়াল হ্যাভিং নাম্বার অফ হাইড্রোকার্বন, একটা যন্ত্র পোলারাইজার কি থাকে তাতে অনেক সংখ্যক হাইড্রোকার্বন চেইন থাকে, হাইড্রোকার্বন চেইন হুইচ ক্যান ভাইব্রেট ইন ওয়ান ডাইরেকশন, যেটা একমাত্র একটা ডাইরেকশনে ভাইব্রেশন করতে পারে। মানে পোলারাইজার হচ্ছে একটা ম্যাটেরিয়াল যার মধ্যে অনেকগুলো হাইড্রোকার্বন চেইন থাকে এবং হাইড্রোকার্বন চেইনগুলো একটা নির্দিষ্ট ডাইরেকশনে ভাইব্রেট করতে পারে। সুতরাং এই যন্ত্র আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করে, মানে এইভাবে ওয়াই এবং জেড অক্ষ বরাবর ভাইব্রেট হওয়া ইলেকট্রিক ফিল্ডকে হয় এইটাকে ছেড়ে দেবে, না এটাকে ছেড়ে দেবে। এবার তাহলে আমরা এখান থেকে দেখে নিই, এখানে আনপোলারাইজড লাইট দেখা যাচ্ছে কারণ এই ডটটা হচ্ছে ওয়েভের ডাইরেকশন এবং উপর নিচে না সরি এখানে এইটা এইটা আর এইটা, এখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে এই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, এবং এক্স অক্ষ বরাবর সবসময় ক্রিয়া করছে ওয়েভের
ভেলোসিটি, ওয়েভ যাচ্ছে এই দিকে, ইলেকট্রিক ফিল্ড ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর। ইলেকট্রিক ফিল্ড ওয়াই অক্ষ বরাবর এবং ডট মানে জেড অক্ষ বরাবর, ওয়েভ যাচ্ছে এক্স অক্ষ বরাবর, কারণ সবসময় পারপেন্ডিকুলার থাকবে। দেখো ওয়াই জেডের সঙ্গে এক্স পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আনপোলারাইজড লাইট। তাহলে এখানে যে ডট, এই হচ্ছে আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইটের সামনে এটা হচ্ছে পোলারাইজার যন্ত্র। পোলারাইজার যন্ত্রের মধ্যে হাইড্রোকার্বন চেন থাকে এইভাবে, কালো কালো এগুলো হাইড্রোকার্বন চেন, একটা ডাইরেকশনে ভাইব্রেশন করে, মানে এগুলো এরমভাবে ভাইব্রেশন করে। এবং এর মাঝখান বরাবর যে অ্যাক্সিস দেখা যাচ্ছে, একটা অ্যাক্সিস যেটা এই চেনের সঙ্গে লম্বভাবে থাকে, এই অ্যাক্সিসটা এই চেনের সঙ্গে লম্বভাবে থাকে। অ্যাক্সিসটার নাম ক্রিস্টালোগ্রাফিক অর ট্রান্সমিশন অ্যাক্সিস। ক্রিস্টালোগ্রাফিক অর ট্রান্সমিশন অ্যাক্সিস। এর মধ্যে দিয়ে যখন এই আনপোলারাইজড লাইট যাবে, এই আনপোলারাইজড লাইট ইলেকট্রিক ফিল্ড ছিল ওয়াই ডাইরেকশনে এবং জেড ডাইরেকশনে, ওয়াই ডাইরেকশনে এবং জেড ডাইরেকশনে, এবং ওয়েভ যাচ্ছিল এই ডাইরেকশনে। এর যে জেড ডাইরেকশনে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করছিল, সেইটা যখন এইটার মধ্য দিয়ে যাবে, এই যন্ত্রের মধ্য দিয়ে যাবে, তখন প্যারালাল টু দ্য হাইড্রোকার্বন চেন, মানে ইউজ টু সেট আপ কারেন্ট ইন হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন চেনগুলো জেড ডাইরেকশনে রয়েছে এই, এবং এই ইলেকট্রিক ফিল্ডও জেড ডাইরেকশনে ক্রিয়া করছে। যখন এই লাইটটা এর মধ্যে দিয়ে যাবে, মানে হাইড্রোকার্বন চেনগুলো এইভাবে 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 ভাইব্রেট করছে, পজিটিভ জেড নেগেটিভ জেড, পজিটিভ জেড নেগেটিভ জেড, এবং ইলেকট্রিক ফিল্ডও এই বরাবর ভাইব্রেট করছে। সুতরাং যখন এর মধ্যে দিয়ে যাবে, তখন এই হাইড্রোকার্বন চেনটা ইলেকট্রিক ফিল্ডের যে জেড ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের জন্য কারেন্ট পেয়ে যাবে, ইউজ টু সেট আপ কারেন্ট ইন হাইড্রোকার্বন। এই যে এইটা প্যারালাল হয়ে যাচ্ছে, এইটাও জেড, এইটাও ভাইব্রেট করছে জেডে, মানে এই দুটো প্যারালাল আসছে, এবং এই দুটো প্যারালালের জন্য এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই চেনগুলো ইলেকট্রিক কারেন্ট পেয়ে যাচ্ছে, মানে এগুলো কারেন্টের সাথে, মানে এগুলো কারেন্ট হয়ে যাচ্ছে। এবং যখন এর মধ্যে দিয়ে বাকি লাইটটা যাচ্ছে, তখন একমাত্র একটা ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ওয়াই ডাইরেকশন। এই এখানে কোনো ডট নেই, মানে ওয়াই ডাইরেকশনে ভাইব্রেশন হচ্ছে এবং ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাচ্ছে। একে বলা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, এবং এগুলো হচ্ছে হাইড্রোকার্বন চেন। এবং এই অক্ষটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক বা ট্রান্সমিশন অ্যাক্সিস, টি অ্যাক্সিস বা ট্রান্সমিশন অ্যাক্সিস, এই অক্ষটা যেটা এই হাইড্রোকার্বন চেনের সঙ্গে লম্বভাবে থাকে। এই যন্ত্রটাকে বলা হচ্ছে পোলারয়েড। এবার ইকুয়েশন আছে, ওয়েভের ইকুয়েশন, এইগুলো তেমন লাগবে না। ধরলাম এখান থেকে আনপোলারাইজড লাইট আসছে, যেটা জেড ডাইরেকশানে, আর ওয়াই ডাইরেকশানে ইলেকট্রিক ফিল্ড, যার ইন্টেন্সিটি আই। পোলারয়েডের মধ্যে দিয়ে যাওয়ার সময় সবসময় এই ইন্টেন্সিটি হাফ হয়ে যায়, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। কোনো আই ইন্টেন্সিটির আলো যখন পোলারয়েডের মধ্যে দিয়ে আসবে, তখন তার ইন্টেন্সিটি I/2 হয়ে যাবে, অর্থাৎ আই ইন্টেন্সিটির আলো I/2 হয়ে যাবে পোলারয়েডের মধ্য দিয়ে যাওয়ার সময়। এবং এর যে এখানে যে দুটো ডাইরেকশন ছিল, একটা জেড ডাইরেকশন ডট আর একটা ওয়াই ডাইরেকশন, কিন্তু এক্ষেত্রে একমাত্র ওয়াই ডাইরেকশনে আমরা প্লেন পোলারাইজড আলো পেয়ে যাবো, এবং এই অ্যাক্সিসটা ট্রান্সমিশন অ্যাক্সিস। এইটাকে যখন অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাঠানো হবে, তখন অর্থাৎ যখন এই T1 অ্যাক্সিস, এইটা T1 অ্যাক্সিস, এটা T2 অ্যাক্সিস, পোলারাইজার আর অ্যানালাইজার হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয় যে আলোটা পোলারাইজড না আনপোলারাইজ, সেই যন্ত্রটাকে বলা হচ্ছে অ্যানালাইজার। তাহলে এই যখন যদি অ্যানালাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস এবং পোলারাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিস পরস্পর প্যারালাল হয়, মানে পরস্পর প্যারালাল হয়, এখানে যেমন প্যারালাল পরস্পর, তাহলে এর মধ্যে দিয়েও যখন এই I/2 ইন্টেন্সিটির আলো যাবে, তখনও নির্গত হবে I/2 ইন্টেন্সিটির আলো নিয়েই, একই ইন্টেন্সিটি থাকবে। কিন্তু আনপোলারাইজ লাইট পোলারয়েডের মধ্যে দিয়ে গেল, I/2 হয়ে গেল, অর্ধেক হয়ে যায় সবসময়, ইন্টেন্সিটি অর্ধেক হয়ে যায় পোলারয়েড, এটা পোলারয়েড, এই দুটো ইন্টেন্সিটি অর্ধেক হয়ে গেল। কিন্তু যদি এই অ্যানালাইজারটা, মানে এই T2 অ্যাক্সিস T1 অ্যাক্সিসের সাথে কিছুটা কোণে থাকে, মানে সাম অ্যাঙ্গেলে থাকে, যেটা থিটা অ্যাঙ্গেল, মানে প্যারালাল না থেকে যদি অ্যাঙ্গেলে থাকে, তাহলে যে আলোটা নির্গত হবে, সেই আলোর ইন্টেন্সিটি হবে I প্রাইম ইকুয়াল টু I/2 পোলারাইজারের মধ্য দিয়ে যাওয়ার পরে যে ইন্টেন্সিটি হলো, সেই ইন্টেন্সিটি ইনটু, মানে একবার
পোলারাইজারের মধ্যে যাওয়ার পরে যে ইন্টেন্সিটি হচ্ছে সেই ইন্টেন্সিটি ইন্টু কজ স্কোয়ার থিটা, এই হচ্ছে থিটা, কজ স্কোয়ার থিটা। তাহলে আই প্রাইম ইকুয়াল টু আই বাই টু কজ স্কোয়ার থিটা। এই আই বাই টু হচ্ছে ইনিশিয়াল ইন্টেন্সিটি কখন, যখন আই, প্রশ্ন বলবে আই ইন্টেন্সিটি রাখো, কিন্তু পোলারাইডের মধ্যে যাওয়ার পরে আই বাই টু, তখন আমাদের ফর্মে বসাতে হবে আই বাই টু। এখানে টু আই হয় তাহলে এখানে আই হবে, তাহলে এখানেও আই বসাবো। মানে একবার পোলারাইডের মধ্যে যাওয়ার পর যে ইন্টেন্সিটি সেটা ইন্টু যে কোনটা করছে T1 এবং T2 অ্যাক্সিস, মানে পোলারয়েডের অ্যাক্সিস ট্রান্সমিশন অ্যাক্সিস এবং অ্যানালাইজার ট্রান্সমিশন অ্যাক্সিস পরস্পর থিটা কোণে যদি থাকে তাহলে কজ স্কোয়ার থিটা গুণ হবে। এইটাকে বলা হয় ম্যালুস ল ইন্টেন্সিটি আফটার পাসিং থ্রু অ্যানালাইজার। এটা হচ্ছে যে ইন্টেন্সিটিটা পেয়ে যাবো অ্যানালাইজার দিয়ে পাস করার পরে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, ম্যালুস ল। আই ইকুয়াল টু ইনিশিয়াল ইন্টেন্সিটি মানে পোলারয়েডের মধ্যে যাওয়ার পরে ইন্টেন্সিটি ইন্টু কজ স্কোয়ার থিটা। এবার এখানে একটা অঙ্ক বলছে T1 এবং T3, T1 ট্রান্সমিশন তিনটে ধরলাম পোলারাইজার অ্যানালাইজারের বৈশিষ্ট্য একই। T1 এবং T1 এবং T3 একটা ট্রান্সমিশন অ্যাক্সিস আছে যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই একটা ট্রান্সমিশন অ্যাক্সিস, এই একটা ট্রান্সমিশন অ্যাক্সিস। এটা ধরলাম T1, এটা ধরলাম T2, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলে দিচ্ছে। অ্যান্ড T2 ইজ থিটা ফ্রম T1, এবং T2 যে ট্রান্সমিশন অ্যাক্সিস এটা T3, এবং এটা T1, এবং T2 যে ট্রান্সমিশন অ্যাক্সিসটা সেটা থিটা ফ্রম T1, সেটা থিটা কোণে আছে T1 এর থেকে। মানে এটা হচ্ছে T2, মানে আলো প্রথমে T1 এ আসবে, তারপর T2 তে আসবে, তারপর T3 তে যাবে। এইটা যদি থিটা হয় তাহলে এইটুকু কত, এইটুকু টোটাল 90, এটা থিটা মানে এটা 90 মাইনাস থিটা কোণ। বলছে ফাইন্ড দ্য ফাইনাল ইন্টেন্সিটি। তাহলে বলছে ফাইনাল ইন্টেন্সিটি কখন হবে, মানে আলো যখন T3 দিয়ে নির্গত হবে তখন ফাইনাল ইন্টেন্সিটি কত পাবো, ভ্যালু অফ থিটা ফর হুইচ ইট ইজ ম্যাক্সিমাম। এবং এই থিটার এই ভ্যালুটা কত হবে যখন ইন্টেন্সিটি আমরা T3 দিয়ে নির্গত হবে সেটা ম্যাক্সিমাম পাবো। মানে প্রথমে তো অর্ধেক হয়ে যাবে, মানে ইন্টেন্সিটি কমেই যাবে, কিন্তু কত কমানো যায়। তাহলে আমরা ধরছি প্রথমে আমাদের আই ইন্টেন্সিটি আলো ছিল, সেটা T1 দিয়ে পাস করার পর তার ইন্টেন্সিটি হলো আই বাই টু, এবং আই বাই টুর ইন্টেন্সিটির আলোটা যখন T2 অ্যাক্সিস দিয়ে পাস করলো তখন তার ইন্টেন্সিটি হবে আই বাই টু ইন্টু কজ স্কোয়ার থিটা, কারণ T1 এবং T2-র মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এইটা হয়ে গেল কিসের ইন্টেন্সিটি, এইটা হয়ে গেল T2 দিয়ে পাস করার পর আলোর ইন্টেন্সিটি। এবার যখন T3 দিয়ে পাস করবে তখন এর ইন্টেন্সিটি কত হবে, প্রথম ইন্টেন্সিটি এত রয়েছে, মানে T2 দিয়ে পাস করার পর ইন্টেন্সিটি এত পেয়ে গেলাম, ইন্টু এইটা কত, কজ 90 মাইনাস থিটা, কজ স্কোয়ার 90 মাইনাস কজ স্কোয়ার থিটার জায়গায় 90 মাইনাস থিটা বসাবো। মানে প্রথমে আই ইন্টেন্সিটি হলো T1 দিয়ে পাস করার পরে ইন্টেন্সিটি অর্ধেক হয়ে গেল, T2 দিয়ে পাস করার পরে এই ইন্টেন্সিটির সাথে কজ স্কোয়ার থিটা গুণ হলো ম্যালুসের উপপাদ্য অনুযায়ী। T3 দিয়ে পাস করার পরে এই ইন্টেন্সিটির আলোর সাথে আবার কজ স্কোয়ার থিটা, মানে কজ 90 মাইনাস থিটা গুণ হলো। তাহলে এটা কত হলো, আই বাই টু ইন্টু কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। উপরে 4 দিয়ে গুণ করে দেবো, 4i কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই নিচেও 4 দিয়ে গুণ করবো, মানে 2 ইন্টু 4, যে নিচে উপরেও 4 দিয়ে গুণ নিচেও 4 দিয়ে গুণ, তাহলে নিচে হয়ে যাচ্ছে 8। তাহলে উপরে আসছে i ইন্টু সাইন 2 থিটা তার হোল স্কোয়ার, মানে 2 সাইন থিটা কস থিটা করলে এটা আসে, তার স্কোয়ার করে দিলে 4 কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আসে বাই 8। এইবার আমরা যদি দেখি আমাদের অ্যাঙ্গেল চেয়েছে, সাইন থিটার মান ম্যাক্সিমাম হয় কখন, ম্যাক্সিমাম হয় 90 ডিগ্রিতে, তাই জন্য থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি হবে, এটা 1 হয়ে যাবে, এবং ইন্টেন্সিটি হবে আই বাই 8। সুতরাং থিটার মান ম্যাক্সিমাম হবে, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রিতে, এবং সেই ম্যাক্সিমাম ইন্টেন্সিটির মান হবে আই বাই 8। বোঝা গেল, কারণ সাইন 2 থিটা 90 ডিগ্রি হবে, 2 চয়েছে, মানে 45 ডিগ্রি হলে 2 ইন্টু 45 90 হবে, এবং 90 ডিগ্রি স্কোয়ার করলে সাইন 90 ডিগ্রি 1 স্কোয়ার ইকুয়াল 1, মানে ইন্টেন্সিটি হবে আই বাই 3। মানে T3 দিয়ে যখন আলো নির্গত হবে তার ইন্টেন্সিটি হবে আই বাই 3, মানে আলো এখানে পড়ছে, এখানে আসছে, এখান দিয়ে নির্গত হয়ে গেল। তাহলে এটাই উত্তর পেয়ে গেলাম। এবার একটা অ্যাঙ্গেল আসে ব্রিউস্টার্স ল। এটা কি হচ্ছে, একটা মাধ্যম রয়েছে মিউ প্রতিসরাঙ্ক বা মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা মাধ্যম,
একটা আনপোলারাইজড লাইট আসে এই যে ওয়াই অক্ষ এবং জেড অক্ষ ভাইব্রেশন মানে আনপোলারাইজড লাইট, যেটা এই তলের অবিলম্বের সঙ্গে থিটা কোণে আসছে, আলোর প্রতিফলনের মতোই থিটা কোণে আসছে এবং অ্যাঙ্গেলটার নাম হচ্ছে থিটা পি, যেটাকে যে অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ব্রিউস্টার্স অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। ব্রিউস্টার্স অ্যাঙ্গেল একটা সায়েন্টিস্টের নাম এবং অর অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। তাহলে এইটা দেখা যাবে এই মাধ্যমে পড়ার পরে এটা কিছুটা প্রতিসরণ হচ্ছে এবং কিছুটা প্রতিফলন হচ্ছে। প্রতিসরণকে বলে রিফ্র্যাকশন এবং প্রতিফলনকে বলে রিফ্লেকশন। দেখা যাচ্ছে যে রিফ্র্যাকশনের ফলে যে লাইট পাচ্ছি সেটা অলমোস্ট আর পার্শিয়ালি আনপোলারাইজ, সেটাও আনপোলারাইজড লাইট, কিন্তু রিফ্লেকশনের ফলে যে লাইট পাচ্ছি সেই লাইটটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, সেক্ষেত্রে একটা ডাইরেকশনেই আর ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাচ্ছে। সুতরাং আপতন কোণ থিটা পি, তাহলে প্রতিফলন কোণও থিটা পি হবে প্রতিফলনের সূত্র অনুসারে, এবং এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, প্রতিসরণ কোণ। এবং দেখা যায় এই যে রিফ্র্যাক্ট রশ্মি এবং রিফ্লেক্ট রশ্মির মধ্যবর্তী কোণ এই ক্ষেত্রে 90 ডিগ্রি হয়, মানে এই রশ্মি এবং এই রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তাহলে একটা স্নেলের সূত্র জানি, স্নেলের সূত্র অনুসারে আমরা জানি যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু যে আপতন কোণ, সাইন ইন্টু আপতন কোণ ইকুয়াল টু যে মাধ্যমে পড়ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সাইন ইন্টু প্রতিসরণ কোণ। তাহলে যে মাধ্যম থেকে আসছে বায়ুর থেকে আসছে মানে 1, আপতন কোণ থিটা পি, তাহলে সাইন ইন্টু থিটা পি। স্নেলের সূত্র আছে μ1 সাইন আই ইকুয়াল টু μ2 সাইন আর। আই হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ। μ1 হচ্ছে যে মাধ্যম থেকে আসছে এবং μ2 আসছে যে মাধ্যমে এসে পড়ছে। সুতরাং যে মাধ্যম থেকে আসছে বায়ুর মিউ হচ্ছে 1 ইন্টু সাইন থিটা পি পড়ছে ইন্টু মিউ, যে মাধ্যমে আসে সেটা হচ্ছে মিউ ইন্টু সাইন আর, প্রতিসরণ কোণ আর ধরলাম। সুতরাং সাইন থিটা পি ইকুয়াল টু মিউ সাইন আর। এবার সুতরাং এই টোটালটাতে 180 ডিগ্রি, এই টোটালটা এই অক্ষের বরাবর যেটা রয়েছে এই টোটালটা 180 ডিগ্রি, এইটা আর এইটুকু 90, তাহলে এটাও থিটা প্লাস পি, তাহলে আর প্লাস 90, কারণ প্রতিফলন রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আর প্লাস 90 ডিগ্রি এবং থিটা পি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে আর ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা পি, সাইন থিটা পি ইকুয়াল টু মিউ ইন্টু সাইন থিটা পি ইকুয়াল টু মিউ রাখছি, সাইন আর এর জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মানে থিটা পি, তাহলে সাইন থিটা পি ইকুয়াল টু মিউ সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা পি, তাহলে সাইন বাই কস ট্যান থিটা পি ইকুয়াল টু মিউ, এটাও সূত্র। তাহলে ট্যান থিটা পি, ট্যান ইন্টু যে কোণে আপতিত হচ্ছে ইকুয়াল টু মিউ, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক, এটাও সূত্র। তা ট্যান থিটা পি ইকুয়াল টু মিউ, এটা দিয়েও অঙ্ক হয়। থিটা পি কি, থিটা পি হচ্ছে যে মাধ্যমে আপতিত হচ্ছে, মিউ হচ্ছে ওই মাধ্যমের যে মাধ্যমে পড়ছে তার প্রতিসরাঙ্ক। তা ট্যান থিটা পি ইকুয়াল টু মিউ, এটাই ব্রিউস্টার্সের সূত্র।